অরুণিকার কথায় আহানফ ইমানের সাথে দেখা করতে গেল। তারা একটা রেস্টুরেন্টে বসে আছে। ইমান কফির কাপে চুমুক বসাতে আহানফ বলল, ওদিন হঠাৎ তুমি চলে গেলে যে? ইমান আহানফের প্রশ্নে মনে মনে ঘাবড়ে গেলেও মুখে হাসি টেনে বলল, হাসপাতাল থেকে মা ফোন দিয়েছিল। আমার বোনের একটা মেয়ে হয়েছিল তো, তাই মা বলল তাড়াতাড়ি আসতে, তাই চলে এলাম। আহানফ গম্ভীর মুখে বলল, এটা তো খুশির খবর, এই খবরটা আমাদের জানিয়ে যেতে পারতে। ইমান আহানফের দিকে সেকেন্ড খানিক শীতল চোখে তাকিয়ে থেকে বলল, মা ফোন করে বলেছিল তাড়াতাড়ি হাসপাতালে যেতে, মেয়ে হয়েছে সেটা আগে বলেনি, তাই চিন্তিত ছিলাম। আহানফ বলল, আচ্ছা ভালো, মেয়েটার ছবি তো দেখাও, দেখতে কেমন হয়েছে দেখি। ইমান দাঁত কিরমিরিয়ে ফোন বের করলো, ছবি খুঁজতে খুঁজতে বলল, একটাই ছবি তুলেছিলাম। মা আসলে সদ্যজাত শিশুর ছবি তোলা পছন্দ করেন না, আর কাউকে দেখানো তো একদমই না। মা মনে করেন নজর লেগে যাবে। আমি অবশ্য এসবই বিশ্বাস করি না। ইমান ফোন ঘেটে বলল, হায় হায়, মা তো ছবিটাই ডিলিট করে দিয়েছে। দেখেছেন ভাইয়া, মা এসব ব্যাপারে মারাত্মক সচেতন। আহনাফ কোনা চোখে ইমানের দিকে তাকিয়ে রইল। ইমান প্রসঙ্গ পাল্টে বলল, নতুন একটা প্রজেক্টের জন্য মির্জা গ্রুপ আর ভাস্কার গ্রুপ মিলিত হয়ে কাজ করছে। ওদের প্রজেক্টটা খুব কোয়ালিটি সম্পন্ন। ওরা বাই এনি চান্স প্রজেক্টটা লঞ্চ করলে আপনারা উঠতে পারবেন কিনা সন্দেহ। আর মনুষ্য খুব দুর্বল একটা কোম্পানি, আপনারা বাকি কোম্পানি বাদ দিয়ে তাদের সাথে পার্টনারশিপ করেছেন, এটা একটু ভাববার বিষয়। আহনাফ বলল, দেখো ইমান, তুমি তো জানোই মির্জা গ্রুপ আমাদের কত বড় শত্রু। একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু মিত্র হয়। সুলতান মুন্সি আর শাহেদ মির্জার ঘোর দ্বন্দ্ব, আর সেই সুযোগে আমরা তাদের মিত্র হয়ে গেলাম। ইমান শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। আহনাফ বাঁকা হেসে বলল, জানি, চোখের দেখা যেমন ভুল হয়, মুখের কথাও অনেক সময় মিথ্যে হয়। ইমান ভ্রুকুচকে আহনাফের দিকে তাকালো। আহনাফ বসা থেকে উঠতে উঠতে বলল, তোমাকে নতুন কাজ দেওয়ার জন্য রেখেছে। মুর্শিদ জুবাইর আর রহমতুল্লাহ সব তথ্য বের করে দেবে। তাদের ছবি আর কিছু ডিটেলস তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আহনাফ রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা সিগারেট ধরালো আর মনে মনে বলল, আই এম সরি ওরু, তুমি ইমানকে যতটুকু পছন্দ করো তার চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি, আর আহনাফ নিজের ভালোবাসা আদায় করে নিতে পারে। আহনাফ বাসায় আসতে অরুণিকা দৌড়ে তার কাছে গেল। আহনাফের কাছে আসতে সিগারেটের গন্ধ পেয়ে অরুণিকা নাক চেপে ধরে বলল, তুমি আবার সিগারেট খেয়েছো? আহনাফ অরুণিকার কাছে এসে বলল, ছাড়ার কোনো সুযোগ পাচ্ছি না। তাই? সুযোগ পাচ্ছ না কেন? তোমায় কেউ চেপে ধরে সিগারেট খাইয়ে দিচ্ছে নাকি? তুমি বুঝবে না, এসব বোঝার জন্য তুমি এখনো অপরিপক্ষ। অরুণিকা মুখ বাঁকিয়ে আহনাফের হাত ধরে তাকে উপরে নিয়ে গেল। আহনাফ রুমে এসে আলমারি থেকে নিজের কাপড় বের করতে লাগলো। অরুণিকা আহনাফের পেছনে দাঁড়িয়ে বলল, কিছু বলছো না যে? আহনাফ পেছন ফিরে অরুণিকার দিকে তাকিয়ে আবার কাপড় খোঁজে মনোযোগ দিল। অরুণিকা আহনাফের শার্টের কোনা আঁকড়ে ধরে বলল, বলো না, আমি এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। আহনাফ অরুণিকার দিকে ফিরে কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে বলল, প্রতিদিন তো আর অপেক্ষা করো না, আজ তো বিশেষ খবরের অপেক্ষায় বসেছিলে তাই না? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। আহনাফ তার আঙুল ধরে বলল, ইমানের সাথে দেখা করে এসেছে। অরুণিকা আগ্রহী কণ্ঠে বলল, কি বলেছে ও? ওরু, ইমানকে তোমার কথা তো বলিনি, শুধু এতটুকু জিজ্ঞেস করেছি কোনো প্রেমের সম্পর্ক আছে নাকি। অরুণিকা জিজ্ঞাসা চোখে আহনাফের দিকে তাকিয়ে রইল। তার মন বারবার বলছে আহনাফ তাকে ভালো খবরই দেবে, কিন্তু আহনাফ বলল, ও একটা মেয়েকে ভালোবাসে, ওদের বিয়েও ঠিক হয়ে গেছে, আর খুব শীঘ্রই ওদের বিয়ে হবে। অরুণিকা আহনাফের হাত সরিয়ে দিয়ে বিছানার এক পাশে গিয়ে বসে পড়ল। আহনাফ তার কাপড় আলমারি থেকে নামিয়ে অরুণিকার পাশে এসে বসলো। অরুণিকা মলিন মুখে বলল, ওর সাথে তো আমার আলাদাভাবে কখনো কথাও হয়নি, কিন্তু ওর চোখাচোখি হলে মনে হতো ও আমাকে পছন্দ করে। ভাবিও বলেছিল মেয়েরা ছেলেদের চোখ দেখলে বুঝে ফেলে তারা কি অনুভব করে, তাহলে আমি কিভাবে ভুল বুঝলাম? আহনাফ অরুণিকার হাত ধরে বলল, আমার চোখ দেখে কি তুমি বুঝো না কিছু? অরুণিকা আহনাফের চোখের দিকে তাকালো, তারপর ভ্রুকুচকে বলল, কি বুঝবো? আহনাফ এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে বলল,
কচু বুঝো তুমি, কচু। তুমি চোখ দেখে কিছুই বুঝো না। বুঝলে এখন বলতে পারতে আমি তোমার কতটা কেয়ার করি। আরে ওটা তো জানি, তুমি, আরাফ, তাহমিদ, রকস্টার আর রিমন, তোমরা আমাকে অনেক ভালোবাসো। শুধু ইভানই বাসে না। আগেও নিজেকে ভালোবাসুক, তারপর বাকিদের ভালোবাসবে। এখন ওর কথা বাদ দাও। তারপর আহনাফ মিনমিনিয়ে বলল, পুরো বিশ্বের সবার ভালোবাসা তার লাগবে, শুধু আমারটাই লাগবে না। অরুণিকা তার কানটা আহনাফের মুখের কাছে এনে বলল, বিড়বিড় করে কি বলছো? আহনাফ তাকে সরিয়ে দিয়ে বলল, উফ অরু, যাও এখন, আমার আমার ফ্রেশ হতে হবে, যাও। এমানের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। অরুণিকা বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর যাওয়ার আগে বলল, এখন কি আমার তোমাকে বিয়ে করতে হবে? আহনাফ অরুণিকার হাত ধরে বলল, সমস্যা আছে বিয়ে করতে? না, সমস্যা তো নেই, আসলে আমি তো তোমাকে নিয়ে ওভাবে চিন্তা করিনি। তো এখন করো, যাও আমার জন্য শরবত বানিয়ে আনো। আফটার অল আমি তোমার হবু বর, আমার সেবা করা তোমার দায়িত্ব। অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমার শরবত তুমি বানিয়ে খাও, একটা কাজ দিয়েছো ওটাও ভালোভাবে করতে পারোনি। অরুণিকা হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আহনাফ মলিন হেসে বলল, তুই এখনো অনেক ছোট ওরু, তুই এখনো অনেক অনেক ছোট ওরু, এখনো কিছুই বুঝতে শেখনি। নয়তো হবু বরকে কি কেউ প্রেমিকের কাছে পাঠায়, তাও আবার তার ভালোবাসার কথা জানার জন্য। আজই নতুন গাড়ি কিনেছে আরাফ, সেই গাড়ি করে এসে চেম্বারে যাচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনেই হাত এগিয়ে দিয়ে একটা লোক এসে দাঁড়ালো। আরাফ গাড়ি থামিয়ে নামতেই লোকটা আরাফের হাত ধরে বলল, বাবা কিছু খেতে দেবে, আমার হাতে একটা টাকাও নেই। লোকটা কথাটি বলতে বলতে শব্দ করে কেঁদে দিল। আরাফ তার মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে দিতেই সে লোকটির মুখোমুখি হলো। আরাফ কিছুক্ষণ ভ্রুকুচকে লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, মামা আপনি? আরবান তালুকদার ভালোভাবে আরাফের দিকে তাকিয়ে বললেন, কে তুমি? তোমাকে তো চিনলাম না। মামা আমি আরাফ, আরাফ চৌধুরী। আরবান তালুকদার আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি বেঁচে আছো? আমার তন্নির ছেলে? তুমি তন্নি আর আরহামের ছেলে? জি মামা। আরবান তালুকদার শক্ত করে ভাগ্নেকে জড়িয়ে ধরলেন, তারপর ফুপিয়ে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, বাবা কেউ নেই আমার, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বোনটাকে তো হারিয়েই ফেললাম, তোমার নানা নানু আর বেঁচে নেই। ছেলে দুটাকে কত টাকা খরচ করে মানুষ করিয়েছি, ওরা আমার ঘর থেকে আমাকে বের করে দিল। আমার থাকার কোনো জায়গা নেই, আমার কোনো আপন মানুষ নেই। কি বলছেন মামা, আমি আছি তো। আরাফ আরবান তালুকদারকে একটা দোকানে বসিয়ে কলা পাউরুটি খাওয়ালো, তারপর মামার পাশে বসে বলল, মামা বাসায় চলেন। কার বাসায় যাব? ওরা তো এত স্বার্থপর হয়ে গেছে যে আমাকে বাবা বলেই আর স্বীকার করে না। আমার বাসায় যাবেন মামা, তুমি আমাকে নিয়ে যাবে? কেন বাবা, আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমার বাবা চাচাদের সাথে অনেক অন্যায় করেছি। আমার বোনটার মৃত্যুর দায় তাদের উপর চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা তো স্বাভাবিক মৃত্যু ছিল। তোমার বাবা তো তন্নিকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি জেদ ধরে তোমার বাবার নামে মামলা করেছি। আল্লাহ এখন এই অপরাধের শাস্তি দিচ্ছেন। যা হওয়ার হয়ে গেছে, এসব তো বাবা অনেক আগেই ভুলে গিয়েছিলেন। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমি শুধু শুধু তোমার বাবার উপর রাগ করে সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম, তোমাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা। আরাফ আরবান তালুকদারকে বাসায় আনলো, তাকে নিজের রুমে বসিয়ে জামা কাপড়ের ব্যবস্থা করলো। উপমাকে বলল খাবারের ব্যবস্থা করতে। ইভান আরাফের হাত ধরে তাকে এক পাশে টেনে নিয়ে গিয়ে বলল, ওনাকে কেন এখানে এনেছিস? আরাফ বলল, উনি রাস্তায় পড়েছিল, ওনার ছেলেরা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইভান বলল, ভুলে যাবি না, উনি তোর বাবার কত বড় ক্ষতি করেছিল। আন্টির মৃত্যুর পরে এই লোকটা এক আধারে চৌধুরী বংশের সবার নামে মামলা করে সবাইকে জেলের ভাত খাইয়েছিল। আরাফ বলল, কিন্তু এটা অনেক আগের ব্যাপার, মামা ওনার ভুল বুঝতে পেরেছেন। ইভান বলল, তোর দাদা ওনাকে পছন্দ করতো না আরাফ। আরাফ বলল, হ্যাঁ, কারণ উনি আমাদের অনেক ক্ষতি করেছিলেন। কিন্তু কেন? মায়ের মৃত্যুর জন্যই তো।
আমার মা মারা গিয়েছিল একজন ভাইয়ের জন্য, এটা কত কষ্ট করতে বুঝতে পারছিস না? তোরও তো একটা বোন ছিল। ইভান বলল, আমার বোনের খুন হয়েছে আর তন্নি আন্টি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন, দুইটা আলাদা ব্যাপার। আরাফ বলল, আর কতদিন ঘৃণা করব, দোষ তো আমারই। ডাক্তার বলেছিল মায়ের জন্য সন্তান জন্ম দেওয়া ঝুঁকিপূর্ণ, তবুও মা আমাকে জন্ম দিয়েছে। এখানে বাবারও দোষ নেই, মামারও দোষ নেই। আমার দোষে এতগুলো সম্পর্ক এলোমেলো হয়ে গেছে। ইভান, আমি এখন অনাথ, বাবাকেও হারিয়ে ফেলেছি, এত বছর পর একজন কাছের মানুষ পেয়েছি, আমি কি করে তাকে রাস্তায় ফেলে আসবো? ইমন তাদের কথোপকথন আন্দাজ করে ইভানকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি একটু উদার হও, আঙ্কেলটা অনেক অসুস্থ, আমাদের মামা হলে আমরা কি ফেলে আসতে পারতাম বলো?